আচ্ছা, ভাবুন তো, শুধু তলোয়ার দিয়ে কি একটা বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখা যায়? একদমই না। আজ আমরা এমন একটা মাস্টার ক্লাস নিয়ে কথা বলবো যেটা আন্তর্জাতিক সম্পর্কের যে কোনো ছাত্র বা বিশ্লেষকের জন্য রীতিমতো চমকপ্রদ। আমরা ডুব দেব অটোমান সাম্রাজ্যের ইতিহাসের একটা অদ্ভুত সময়, যেখানে সুলতান দ্বিতীয় মুরাদ শুধু যুদ্ধ জয় করেননি, বরং সুকৌশলে একটা কালচারাল ন্যারেটিভ তৈরি করে নিজের সাম্রাজ্যকে খাদের কিনারা থেকে বাঁচিয়েছিলেন। তো শুরুতেই একটা দারুণ প্রশ্ন মাথায় আসে, তাই না? যখন চারদিকে বিদ্রোহ, সাম্রাজ্য ধ্বংসের মুখে, তখন একজন শাসক কিভাবে নিজের একটা শক্ত অবস্থান বা লেজিটিমেসি তৈরি করেন? কিভাবে মানুষের সাধারণ বিশ্বাস আর কালচারাল মিথগুলো রাতারাতি সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে? চলুন সেটাই আজ এক্সপ্লোর করি। আলোচনার সুবিধার্থে আমরা বিষয়গুলোকে এই কয়েকটি ভাগে ভাগ করে নেব। প্রাথমিক বিদ্রোহ, গাজী পরিচয়ের বিকাশ, কৌশলগত যুদ্ধ ও অর্থনীতি, রাজপরিবারের অভ্যন্তরীণ রাজনীতি এবং সবশেষে তার উত্তরাধিকার। পর্ব ১, প্রাথমিক বিদ্রোহ এবং সাম্রাজ্যের গভীর সংকট। মুরাদের গেম প্ল্যানটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে তিনি ঠিক কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। ভাবুন, বয়স মাত্র ১৬, সিংহাসনে বসার পরপরই চারদিক থেকে আক্রমণ, বাইজেন্টাইনদের উস্কানিতে মুস্তফা ছেলেবির বিদ্রোহ, এমনকি নিজের ১৩ বছর বয়সী সৎভাই কুচুক মুস্তাফাও ক্ষমতার লোভে অস্ত্র ধরল। মানে চারদিকে স্রেফ অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরিয়া লড়াই। দ্বিতীয় পর্ব, সুকৌশলে গাজী পরিচয় গড়ে তোলা। ঠিক এই টালমাটাল অবস্থায় মুরাদ একটা দুর্দান্ত চাল চাললেন। তিনি বুঝলেন, শুধু সেনা দিয়ে ক্ষমতা ধরে রাখা যাবে না, সাধারণ মানুষের অগাধ সমর্থন লাগবে। আর তাই তিনি সামনে আনলেন গাজীর কনসেপ্ট। অটোমানদের আদি মিথ অনুযায়ী গাজী মানে হল সেই মহান যোদ্ধা যিনি নিষ্ঠুর শত্রুদের হাত থেকে ইসলাম ও ন্যায় বিচারকে রক্ষা করেন। মুরাদ কিন্তু স্রেফ যুদ্ধ করছিলেন না, তিনি নিজেকে এই পবিত্র, প্রায় ঐশ্বরিক ভূমিকার তুলে ধরলেন। মাস্টার স্ট্রোক, তাই না? আর এই ইমেজটা তিনি তৈরি করেছিলেন দারুণ সব জনসংযোগের মাধ্যমে। পুরনো আরবি আর ফার্সি মহাকাব্যগুলোকে তুর্কিতে অনুবাদ করা হলো। বাত্তাল নামার সেই নামহীন খালিফার চরিত্রে নিজেকে সাজালেন মুরাদ। এমনকি নিজের নামে গাজাওয়াক ই সুলতান মুরাদ রচনার নির্দেশ দিলেন। এই পুরো ব্যাপারটা ছিল একেবারে নিখুঁত একটা কালচারাল প্রপাগ্যান্ডা। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। ইউরোপীয় পর্যটক বার্ট্রান্ডেন দে লা ব্রোকিয়ের মুরাদের একটা চমৎকার ফিজিক্যাল ডিসক্রিপশন দিয়েছিলেন। তার মতে মুরাদ ছিলেন খাটো, বেশ মোটা, চওড়া মুখের একজন মানুষ, যার নাকটা বাঁকা। মানে বুঝতে পারছেন তো, রাষ্ট্রের তৈরি করা ওই দেবতুল্য ইমেজের সাথে বাস্তবতার কতটা ফারাক। আর এই বৈপরীত্যটাই প্রমাণ করে যে তৎকালীন অটোমান মিনিয়েচার পেইন্টিংগুলোকে কতটা হিসাব কষে ব্যবহার করা হয়েছিল। ইউরোপীয়রা যাকে দেখছে একজন ধূর্ত, বাস্তববাদী শাসক হিসেবে, নিজের দেশের শিল্পকর্মে তাকে দেখানো হচ্ছে অত্যন্ত সাদাসিধে, সুশৃঙ্খল আর ধার্মিক এক তীরন্দাজ হিসেবে। কোনো রাজকীয় জাঁকজমক নেই, স্রেফ একজন সাধারণ যোদ্ধা। পিআর স্ট্র্যাটেজি হিসেবে এটা ছিল সত্যি অবিশ্বাস্য। তৃতীয় পর্ব, কৌশলগত যুদ্ধ এবং অর্থনীতি। এখন দেখুন, এই গাজী পরিচয়টা কিন্তু শুধু লোক দেখানো কোনো গল্প ছিল না। এটা একটা মারাত্মক সাইকোলজিক্যাল ওয়েপন বা মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে কাজ করেছিল। ১৪৪৪ সালে ভার্নার যুদ্ধে নামার আগে মুরাদ বাত্তালনামা থেকে একটা লাইন হুবহু বলেছিলেন, আমাদের মধ্যে যারা হত্যা করবে তারা হবে গাজী, আর যারা মারা যাবে তারা হবে শহীদ। ব্যাস, সৈনিকদের আবেগ আর মনোবল মুহূর্তেই পৌঁছে গেল তুঙ্গে। আন্তর্জাতিক সম্পর্কের একজন বিশ্লেষক হিসেবে এই ব্যালেন্সটা খেয়াল করুন। একদিকে ভার্নার যুদ্ধের মাঝখানে তিনি ঘোড়া থেকে নেমে প্রার্থনা করছেন, থেসেলোনিকা বিজয়ের পর সৈন্যদের লুটতরাজ থেকে থামাচ্ছেন, একেবারে পারফেক্ট বিনয়ী আর ধার্মিক ইমেজ। অন্যদিকে আবার বলকানে চরম কঠোর হাতে স্থিতিশীলতা আনছেন, ভেনিস বা হাঙ্গেরির মতো শক্তিগুলোকে সামলাচ্ছেন। এই দুটোর সংমিশ্রণই তাকে একজন ভয়ঙ্কর দক্ষ শাসকে পরিণত করেছিল। ২৫ লাখ ডুকাট ১৪৩২ সালের হিসেবে এটা ছিল অটোমান সাম্রাজ্যের বার্ষিক রাজস্ব আয়। এই বিপুল পরিমাণ অর্থই প্রমাণ করে যে পর্দার আড়ালে আন্তর্জাতিক বাণিজ্য কতটা রমরমা ছিল। মামলুক বা ভেনেশিয়ানদের সাথে বাণিজ্য থেকে আসা এই বিশাল অর্থনীতি কিন্তু তার সেই মেগা মিলিটারি ক্যাম্পেইনগুলোকে যোগান দিয়েছিল। টাকা ছাড়া তো আর এত বড় সাম্রাজ্য চলে না, তাই না? চতুর্থ পর্ব,
রাজবংশীয় রাজনীতি এবং বৈবাহিক জোট। এবার চলুন একটু অন্দর মহলে উঁকি দিই। মুরাদ কিন্তু শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বিয়ের মাধ্যমেও দারুণ সব রাজনৈতিক জোট তৈরি করেছিলেন। তার প্রধান স্ত্রী হালিমা খাতুন ছিলেন আনাতোলিয়ান জোটের চাবিকাঠি। মারা ব্রানকোভিচের মাধ্যমে খ্রিশ্চান শক্তিগুলোর সাথে ডিপ্লোমেসি বজায় ছিল। আর হুমা খাতুন, তিনি তো সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী মেহমেদেরই মা। প্রতিটি বিয়ে ছিল দাবা খেলার এক একটা নিখুঁত চাল। বিশেষ করে মারা ব্র্যানকোভিচের বিষয়টা একটু ভাবুন। তিনি একজন সার্বিয়ান রাজকন্যা, কখনো ইসলাম গ্রহণ করেননি, অথচ দ্বিতীয় মেহমেদের পালিত মা হিসেবে তার অসম্ভব প্রভাব ছিল। বলকান অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা আনতে মুরাদের এই ধর্মীয় সহনশীলতা আর প্র্যাগম্যাটিক ডিপ্লোমেসি সত্যিই প্রশংসার দাবিদার। এইখানেই শেষ নয়, নিজের কন্যাদের বিয়ে দেওয়ার ক্ষেত্রেও মুরাদ চরম হিসাব করে এগিয়েছিলেন। শত্রুপক্ষের নেতা বা সাম্রাজ্যের ক্ষমতাবান প্রভাবশালীদের সাথে কন্যাদের বিয়ে দিয়ে তিনি সম্ভাব্য সব বিদ্রোহের পথ বন্ধ করে দিয়েছিলেন। সবাইকে এক সুতোয়, মানে অটোমান সিংহাসনের সাথে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছিলেন। এর পাশাপাশি মুরাদ তার ছেলেদের জন্য একটা নতুন টাইটেল বা উপাধি চালু করলেন, শাহজাদা, মানে শাহের বংশধর। আগে যে সাধারণ চেলেবি উপাধি ছিল সেটা বাদ দিয়ে এই রাজকীয় উপাধিটি আনা হলো। এটা শুধু নামের পরিবর্তন ছিল না, বরং এর মাধ্যমে তিনি শাসন ব্যবস্থাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, যাতে বিশ্বমঞ্চে অটোমান রাজবংশের মর্যাদা এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। পঞ্চম পর্ব, সিংহাসন ত্যাগ এবং দীর্ঘস্থায়ী উত্তরাধিকার। যে কোনো শাসকের আসল পরীক্ষা কিন্তু তার মৃত্যুর পর। মুরাদের শেষ দিকের বছরগুলো বেশ নাটকীয়। ১৪৪৪ সালে তিনি ছেলে মেমহেদকে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ালেন, কিন্তু জ্যানিসারিদের বিদ্রোহের কারণে ১৪৪৬ সালে তাকে বাধ্য হয়ে আবার ফিরতে হল। প্রথম মেয়াদে সে অস্থিতিশীলতা পার করে তার এই দ্বিতীয় মেয়াদ ছিল একেবারে পাথরের মতো শক্ত। ১৪৪৮-এ দ্বিতীয় কসোভোর যুদ্ধে তিনি খ্রিস্টান জোটকে একেবারে চূড়ান্তভাবে ধুলোয় মিশিয়ে দিলেন। আর তার এই পুরো জীবনের মাস্টার প্ল্যান সবচেয়ে বেশি কাজে লেগেছিল তার ছেলে দ্বিতীয় মেহমেদ, মানে দ্য কনকারারের আমলে। মুরাদের তৈরি করে যাওয়া সেই দুর্দান্ত অর্থনীতি, নিখুঁত রাজনৈতিক স্থিতিশীলতা এবং গাজী আইডেন্টিটির ওপর ভর করেই কিন্তু মেহমেদ পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিলেন। তো পুরো বিষয়টা ঘাটার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে মুরাদ এত কষ্ট করে গাজীর একটা ইমেজ তৈরি করলেন, সেটাই কি অটোমান সাম্রাজ্যকে বাঁচিয়েছিল, নাকি পর্দার আড়ালে করা তার সেই নিখুঁত ডিপ্লোমেসি আর বিশাল অর্থনীতির জোটটাই আসল কাজ করেছিল? একটা সাম্রাজ্য টেকাতে কালচারাল প্রপাগান্ডা নাকি সলিড ইকোনমিক স্ট্র্যাটেজি, কোনটা বেশি পাওয়ারফুল বলে আপনার মনে হয়? একটু ভেবে দেখবেন।